দর্শক, ভোরের কাগজে লাইভে আপনাদেরকে স্বাগতম। আমি যুক্ত হয়েছি শেখ ফরিদ। ইতিমধ্যে আমি রয়েছি কেরানীগঞ্জের একটি বাসায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বসে আছে অনেক মানুষ। আসলে এই মানুষ বসার পেছনে যে কাহিনীটি রয়েছে আজকে আপনাদেরকে আমি জানাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক খেলনা রয়েছে, দেখতে পাচ্ছেন একটি জুতা পরে আছে। এই জুতাটি আসলে এখানে যে ব্যক্তিটি পরতেন আসলে সেই ব্যক্তিটি আসলে এখন পৃথিবীতে নেই বললেই চলে। যেমন জান্নাত আজ প্রায় 4 দিন হলো সে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন এবং তার এই খেলনাটি পড়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং তার এই যে কাপড় পরে আছে আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এই ছোট্ট শিশুটি তিনি গত 4 দিন আগে বাসায় খেলাধুলা করছিলেন এবং সেই খেলাধুলা অবস্থায় হঠাৎ করে সে অগ্নিদগ্ধ হয়। চুলার যে রান্নার চুলার পাশেই পড়ে যায় এবং কিছুটা পুড়ে যায়। এই পুড়ে যাওয়ার পরেই তার পরিবারের পক্ষ থেকে তাকে প্রথমে নেওয়া হয় চিকিৎসার জন্য নেওয়া হয় মিটফোর্ড হাসপাতালে। সেখান থেকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি চলে যান শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি যে হাসপাতালে রয়েছেন সেখানে নিয়ে যায়। সেখানে দীর্ঘ 4 দিন থেকে 5 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তিনি এখন দুনিয়া ছেড়ে একেবারে চলে গিয়েছেন। এবং এই পরিবার বলছেন যে তারা এই মেয়েটিকে যখন বহুবার তাদের নেয়ার জন্য, যে মরে যেহেতু গিয়েছেন তাকে বুঝে পাওয়ার জন্য তারা বহু চেষ্টা করেছেন, কিন্তু এই বুঝে পেতে গিয়ে তাদের পড়তে হয়েছে নানান বিড়ম্বনায়, নানান জটিলতায়, নানান ভোগান্তিতে পড়ে তারা শেষ পর্যন্ত পেল মেয়ের পরিবর্তে পেল একটি ছেলের লাশ। এই ছেলের লাশ তারা বাড়িতে আনার পর মুসলিম নিয়ম অনুযায়ী তারা গোসল করালেন এবং দাফন কাফনের ব্যবস্থা করলেন। তখনও তারা আসলে বুঝতে পারেনি যে এটা আসলে তাদের সেই জান্নাত নয়। আসলে এই হাসপাতাল কর্তৃপক্ষের যে অবহেলার কথা তারা তুলে ধরলেন, যে তাদের একটি 2 বছরের মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তারা পেলেন একটি ছেলের লাশ এবং গোসলের শেষ মুহূর্তে, এবং যখন তারা এই নিথর দেহটিকে যখন তারা কবর দিবে বা সমাহিত করবে, তারা তখন হঠাৎ তাদের পরিবারের এক সদস্য যখন তাকে দেখতে যায় তখনই তারা আসলে বুঝতে পারেন যে এটি একটি ছেলের লাশ। এই ছেলের লাশ যখন তারা পায় তারা তখন আরও ভেঙে পড়েন যে আসলে তাদের সেই নিহত দেহটি কোথায় পড়ে আছে। তারা তখন উপায়ন্ত না খুঁজে পেয়ে তারা আইনশৃঙ্খলা বাহিনী বা পুলিশের পক্ষ থেকে তারা সহযোগিতা নিয়ে আবার সেই হাসপাতালে ফিরে যান, এবং সেই হাসপাতালে ফিরে যাওয়ার পর তারা সেখানে বহু চেষ্টার পর তারা জানতে পারে যে তাদের লাশটি চলে গিয়েছেন সেই কুমিল্লায়, মানে ঢাকার বাহিরে। এটি আসলে কি করে হতে পারে? একটি এত বড় একটি প্রতিষ্ঠান, এবং আসলে এই প্রতিষ্ঠানে যারা দায়িত্ব রয়েছেন আসলে তারা কতটুকু অবহেলার মধ্য দিয়ে এই চিকিৎসা ব্যবস্থাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন, এটি আসলে প্রশ্নবিদ্ধ করে। আমি যখন বরফতে গেলাম আমি হাসপাতাল, তখন আমাকে বলল আমার নাতি কোথায়। তখন আমাকে বলে আপনার নাতি তো হস্তান্তর করে দিছিয়ে বলে কী জানি যেটা রাখে মা মর্গে সে দিয়ে দিয়েছে। তা আমরা গার্জেন, আমাদের কোনো গার্জেনের টাকাইলেন না, কাকের কাছে আপনি হস্তান্তর করলেন? আমাদের লোক আছে, আমরা চাদর পেছায় আমরা চাদর পেছায় দিয়ে দিছি। গেটে বাদ একজন লোক আছিল তার আব্বা, তার কাছে চাদর পেছায় দিয়ে দিছি। ছেলে তো তখন অজ্ঞি হয়, শুনছেন না আওয়াজ পাইছে যে ছেলের তো জ্ঞান নেই, ল্যাপটায় লুপটায় ওর এই মর্গেসে পালাতে হয়েছে। এই বাচ্চাটা তো গার্জেন কম নেই, ওর ফ্যামিলিগত তো গার্জেন আছে। আমি একজন ফিবর ফাইটার মুক্তিযোদ্ধা, আমি বাচ্চারা বুকে নিয়ে গিয়ে আমি ভর্তি করাইছি, আমি সব কিছু করছি, বাপে পড়ে গেছে। আমাকে তো একটু জানার পর দরকারটা ছিল, ডাকানোর দরকারটা ছিল, আপনার বাচ্চার পরিস্থিতি এইরকম ওই রকম, আমি তো একটু জানার মালিক ছিলাম। আমি বুঝতে পারলাম ওই টাইমে যখন লাস্টটা হস্তান্তর করছে, আমার বাড়ির মধ্যে গোসল টুসুল অলরেডি সব হয়ে গেছে, কাফন তাফন হওয়ার বাদে আমার এক বাস্তি ওখানে বলতে গেছে, এখানে আছে আমার বাস্তি বসা। বাস্তি গিয়া দেখে সন্দেহ হয়েছে, এত লম্বা বড়, এত বড় তো না। আমাকে তো জিন্নাত 2 বছরের বাচ্চা ছোট, এত বড় লাশ করতে এটা তো আমগো না। যখন আমার বাড়তি ফলো করছে তখন দেখছে যে এটা ছেলে। তখন যে বেটি গোসল দিচ্ছে, বেটি বি গোমর করে গেছে, বলে নেই, বলে নেই যে আমি গোসল দিয়ে দিয়েছি, গোসল আগে বলি নেই। এখন যদি আমার একটা কোনো কিছু হয় আমার উপরে, এটা বাস্তিকে বলছে তুমি কেউ কাছে কথাটা বললো না, গোপন রেখে। বাস্তি চিন্তা করে যে কথাটা যেন গোপন রাখি,
ভবিষ্যতে এটা জানলে আমার থইব এই ফ্যামিলি, আমি যাতে রক্ত বেলাটা দিই এতো পারেনি, অন্যজনকে গুজা মেল দিয়া ওই বি গুজা মেলের চেষ্টা করছিল, গোসল দিচ্ছে। আচ্ছা যাই হোক, এই কথাটা আমার বলছিলেন যে তিনি বলছিলেন যে গোসল করতে গিয়ে যখন তারা গোসল করালেন তখন আসলে গোসলের শেষ মুহূর্তে তারা বুঝতে পারেন যে আসলে তাদের সেই নিহত জান্নাত এটি আসলে জান্নাত নয়। আসলে যিনি আসলে এই জিনিসটি শনাক্ত করেছেন আমরা তার সাথে কথা বলবো এবং তার সাথে জানবো যে আসলে তিনি কিভাবে বুঝতে পারলেন, যদি একটু বলতেন। আমি প্রথমে যাই গোসল যখন করায়, তো আমি যেয়ে দেখলাম যে ওটা আমাদের সুমনা বা জান্নাত না। তো আমি সঙ্গে সঙ্গে ঘরে যাই, ঘরে যেয়ে আমার ননদ মুক্তাকে যেয়ে বলি যে নিচে দেখো ওটা তো আমাদের সুমনা না, ও দেখতে তো একরকম লাগে চেহারাটা, কিন্তু আসলে ওইটা আমাদের সুমনা। তো ও সঙ্গে সঙ্গে ওইখানে চলে যায়। তো ও যাওয়ার পরেই ও সবাইকে জানিয়ে দেয়, বাকিটা ওর থেকেই শুনেন। যে আমরা আরেকজনের কাছ থেকে শুনবো যে আসলে যিনি একদম কাছ থেকে বিষয়টি শনাক্ত করেন যে আসলে সেটি মেয়ে বাচ্চার জায়গায় ছেলে বাচ্চা হয়ে গেল কীভাবে, একটু আমরা জানবো। আমি যখন আমার ভাবি এসে বলে যে জান্নাতের মতো লাগতেছে না ওকে, তো তখন আমি নিচে গেলাম, যা দেখি যে অলরেডি কাফন পরায় ফেলছে। তো আমি বলতেছি দাঁড়ান আমি একটু দেখি। তো দেখার পর আমি বললাম যে এটা তো আমাদের জান্নাত না, এটা তো একটা ছেলে বাচ্চা, এটা তো মেয়ে বাচ্চা না। তো যিনি গোসল দিতেছে উনি বললো যে না, এটা অলৌকিক কিছু হইতে পারে। তো তখন বললাম অলৌকিক বলতে লাশের সাথে অলৌকিক কোনো কিছু হইতে পারে না, মারা গেছে এটার সাথে অলৌকিক কী হবে, কিন্তু এটা জান্নাত না। দাঁড়ান আপনি কাফনটা পরায়েন না, আমি আগে আমার গার্জেন ডাক দিই। তখন আমি সবাই ডাক দিলাম যে দেখো এটা তো আমাদের জান্নাত না, এটা একটা ছেলে বাচ্চা নিয়ে আসছে। তখন আমি বললাম যে মা ওকে ডাক দেওয়া হোক, ও যদি বলে যে হ্যাঁ এটা আমার বাচ্চা, তো আমি বুঝবো যে হ্যাঁ এটা ওর বাচ্চা। সবাই বলতেছে যে ও পুড়ে গেছে তো এটার জন্য হয়তো এরকম লাগতেছে। পরে আমি বলছি যে না, যে মা ওই চিনতে পারবে যে এটা আমার বাচ্চা। তো তখন আমি ওর মাকে ডাক দিই যে তুমি এসে দেখো যে বাচ্চা কি তোমার নাকি। যখন ওই আসলো তখন ও দেখেই বলতেছে যে না, এটা তো আমার পাশের সিটে 1 ঘন্টা আগে মারা গেছে, এটা ছেলে বাচ্চা। মানে আমি বলার আগেই ওই চেহারা দেখেই বলতেছে যে এটা 1 ঘন্টা আগে মারা গেছে, এটা আমার ইয়ার সাথেই ছিল, আমার বেবির সাথেই ছিল। শুনছিলেন তিনি বলছেন বা আমাদেরকে জানাচ্ছিলেন যে আসলে বাচ্চাটি কীভাবে শনাক্ত হলো যে ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা। তারা যে তাদের এই পরিবারের যে মেয়েটি মারা গিয়েছেন ছোট্ট শিশু, তাকে যখন এই মর্গ থেকে আনা হয় সেই একজন ব্যক্তির সাথে আমরা কথা বলবো। তিনি একদম সেই মর্গে ছিলেন এবং মর্গে থেকে তাদের সাথে কেমন অবস্থা সৃষ্টি হয়েছিল সেই বিষয়টিকে জানতে চাবো। আমরা প্রথমে যখন মর্গে গেলাম সকাল 5:30, তখন আমরা জিজ্ঞেস করলাম আমাদের বাবুটাকে যে আপনারা নিয়ে আসলেন কোন ডাক্তার দিছে, আমাদের বাবুটা শনাক্ত করছেন, আমার ভাইকে দেখাইছেন। ওরা বললো না এগুলি তো আমাদের কোনো ব্যাপার না ভাই, আপনি উপরে যান ডক্টরের সাথে আলাপ করেন, ওরা আমাদের এখানে পাঠিয়ে দিচ্ছে। আমি কি ঠিক আছে আমরা লাশটা দেখবো। বললো না লাশটা দেখানো যাবে না, আমি আমার ভাইরে দেখান। কয় না আপনার ভাইরে একবার দেখাইছি আর দেখানো যাবে না আমাদের নিয়মের বাইরে। তারপর আমাদের কাগজ দিয়ে দিচ্ছে আরেকজনরে, আরেক বাচ্চারে, ওর বাচ্চাটা মারা গেছে কুমিল্লার এক লোক ভদ্রলোক, ওনার আমার কাগজ দিয়ে দিছে, ওনার কাগজ আমারে দিছে। এই কাগজ নিয়ে আমরা শাহবাগ থানায় গেছি। শাহবাগ থানায় যাওয়ার পর বলতেছে এটা আমাদের কাগজ না, সিল মারেনি। এই কাগজ নিয়ে আবার আসছি, আসার পর আমাদের কাগজ আমরা খুঁজা পাইছি, ঠিক করছি, সিল মারছি, আবার শাহবাগ থানায় গেছি। শাহবাগ থানায় যাওয়ার পর আমাদের রেফার করছে ঢাকা মেডিকেলে। ঢাকা মেডিকেল থেকে ওই শিকদার নামে এক সাব ইন্সপেক্টর আছে, উনি এটার সহযোগিতা করছে। ওনার মাধ্যমে আমাদের থানার থেকে একটা রেডিও বার্তা গেছে, রেডিও বার্তার মাধ্যমে আমরা 1টা বাজে লাশটা আমাদের কাছে আমরা আনতে গেছি কাগজ নিয়ে। ডোমঘরে যাওয়ার পর আমাদের জিজ্ঞেস করতেছি যে আমাদের লাশটা আমাদের দেখান আর লাশটা কেটে দেন। তো একটা বাবু আপনারা লাশটা কেন কাটেননি এখনও? বলে আমাদের কোনো নিয়ম নাই লাশটা কাটার, আপনারা এখানে চিল্লাচিল্লি করবেন। চিল্লাচিল্লি আপনাদের মারার দরকার। আমরা একটু উত্তেজিতভাবে কথা বলছি এর আগে, বাচ্চা যেহেতু, ওনারা তারপর কেটে দিছে। কাইটা দেওয়ার পর লাশটা আমাদের দেখতে দেয় নাই। টাইনা হেসরায় বললো লাশ টাকা ছাড়া বের হবে না, অ্যাম্বুলেন্স লাগবে 3000 টাকা লাগবে। পরে আমরা 3000 টাকার বদলে আমি বললাম আচ্ছা 500 টাকা কম নিয়ে 2500 টাকা দেবো। লাশ টাইনা হেসরা আমাদের দেখতে দেয় নাই, অ্যাম্বুলেন্সে তুলে দিছে। আমরা অ্যাম্বুলেন্স দেওয়া আনুমানিক 2:30টার ভিতরে আমাদের এলাকায় চলে আসি। আসার পর আমরা লাশটা দাফন কাফন করার চেষ্টা করছি, অ্যানাউন্স করছি মাগরিবের সময় আমাদের লাশটা দাফন করব। আমরা গোসল করার মানুষ নিয়ে আসি। তারপর তো দেখলাম আমাদের ছেলে বাবু।
এই লাশটা তারপর আমি ফোন দিলাম, আমাদের থানায় ইনফর্ম করলাম। থানায় ইনফর্ম করার পর থানার ওসি সাহেব, কামাল সাহেব, খালিদুর রহমান, ওনারা বললো সরাসরি ওদিকে যান, শাহবাগ থানায় ইনফর্ম করেন, আপনারা যান ওদিকে। আমরা এই লাশটা নিয়ে ওদিকে যাওয়ার পর রাস্তায় উনি আমার বলতেছে যে আপনাদের লাশ কুমিল্লা আছে, আপনারা ভাই সাংবাদিক খবর দিয়ে না, আপনাদের পাও ধরি হাতে ধরি। যাওয়ার পর এত উত্তেজিত জনতা দেখে আমাদের হাত পাও ধরছে। যারা ডোমগড়ের দায়িত্বপ্রাপ্ত ছিল, বাবুল, নাজমুল, এহসান, এরা তিনজনই ছিল, হাতে পাও ধরতেছে। পরে আমাদের লাস্টে আমরা জিজ্ঞেস করলাম কোথায়, তো উত্তেজিত জনতা ওদের মারতে ধরতে চাইছে। ওরা বললো ভাই পাও ধরি, আমরা দেখতেছি, এই করতেছি। ওরাই ঝগড়া লেগে গেলো, এই বলে ওর কথা, ওই বলে ওর কথা, যে আপনি গাফলতি করছেন। পরে আমার ওয়াইফরে ডাক দিয়া একজন বললো যে এখানে আপনারা এই কইরা আমাদের সম্মান খেয়াল, আপনি, আমরা খুব নিচু হয়ে গেছি, মাথা নত করছি, দেখেন লাশটা শনাক্ত করেন। পরে আমার ওয়াইফ দেখে চিৎকার দেয়, বলো হ্যাঁ এইটাই আমাদের সুমনা, আমাদের সুমনা এইটাই। সবাই আমরা কান্নাকাটি কইরা আমাদের সুমনারে কোলে নিলাম, বুকে নিলাম। বুকে নিয়ে আমরা ওইভাবে করি, বুকে নিয়ে লাশটা নিয়ে আমরা চলে আসলাম। আর যে লাশটা আমরা কাফন টাফন করছি, কাপড় পরে ওদের হস্তান্তর করে দিয়ে আসলাম। আমার মেয়েকে তো ভোলা সম্ভবই না, আমার মেয়েকে তো আর পাবো না। আমার মেয়েটা তো অনেক ইয়া ছিল, যখন গেলাম তখন আমার মেয়েটা অনেক ভালো, আম্মু আম্মু করে ডাকে আমারে, আম্মু খাবো খাবো, দুধু খাবো। এখন আমার মেয়ে তো কাছেই নেই, কে আমার দুধ খাবে, সে আমার কাছেই তো নেই। তারা যে এতই করবে আমার মেয়েটার সাথে, আমার মেয়েকে এত কষ্ট করে যে মারবে, আমি জীবনে ভাবতেও পারিনি আমার মেয়েটার এইভাবে মারবে। আমার মেয়েকে যেভাবে রক্ত নিচ্ছে, এই হাতে ক্যানোলা করছে, এই হাতে ক্যানোলা করছে, বুকে ক্যানোলা করছে, তারপরও আমার মেয়েটাকে রক্ত নেব যেদিন নিচে তখনই নিচে তিনটা শিশি। তারপর প্রতিদিনই নিত আমার মেয়েটাকে। আমি বলতাম আপা আপনার আমার মেয়ের এত রক্ত নেন কি এর লিগা? আপনি বুঝবেন না, আমাকে এভাবে ধমক দিছে। আপনি বুঝবেন না, আপনি কি ডক্টর? আমরা ডক্টর, আমরা বুঝি। আমি কই আমার মেয়েটা তো অনেক দুর্বল হয়ে যাচ্ছে, আমার মেয়েটা তো অনেক হয়ে যাচ্ছে। তখনও ভালো ছিল, যখন আমার মেয়েকে পাড়াইতেছিল সুই দিয়ে এখানে ফুকা করে, এখানে ফুকা করে, আমার মেয়েটার এইখানে ফুকা করার পরেও রক্ত পায় না। আমার মেয়েটা তখনই দুর্বল হয়ে গেল আরও বেশি। আমার মেয়ে চোখ মেলে তাকাতে পারে না। তারপরে নিল 4 তলা আইসিইউতে নেওয়ার পরে বলে কি আপনার মেয়ে অক্সিজেন পাচ্ছে। আমি যাই দেখি কি সুন্দর বসে রয়েছে। বসে নেওয়ার পরে আমি আবার গেলাম, বলে কি আমাকে কাপা আমার মেয়েটা এখানে আসেন তো। স্যার আইলো, আসে না সহজে আমার মেয়েটার বগলে। আমি কি স্যার আমার মেয়েটা দেখেন, আমার মেয়েটা মনে হয় পেটে ব্যথা করতেছে, আমার মেয়েটা তো এতই করে না, মুচড়াইতেছে, এমনভাবে মুচড়াইতেছে। আমি কই কি আপা আমার মেয়েটা মুচড়াইতে, তাহলে একটা ওষুধ দেন। দিনে থেকে তো আমার মেয়েটা তো সকাল থেকে কিচ্ছু খায় না, তাহলে খাওয়াই, বুকের দুধটা তো পর্যন্ত খাওয়াই দেবেন। বলে কি দুধ তো খাওয়ানো যাইব না, আপনার মেয়েটাকে কিচ্ছু খাওয়ানো যাইব না। আমি কই কি তাইলে বাচ্চার জিনিসপত্র তো এখানে আনতে পারি, আমার বাচ্চাটা তো কালকেও খাবে। স্যাররা বলে কি না যাই, বলে কি আপনার পরিবার তো বাইরে নাই, আমার পরিবার আমি রেখে এলাম। আমি কই কি আপনি যান, আমাকে আমার বাচ্চাটার ফেলে আমি কীভাবে যাবো ওখানে, আমার বাচ্চাটা তো ফেলে যাওয়া সম্ভব না। তা বলে কি তাহলে আপনি ঘুম পাড়ান, বাচ্চাটারে ঘুম পাড়ান। আমাকে কাপা আমার বাচ্চাটা তো শর্টফট করতেছে, তাহলে যে কোনো একটা ওষুধ তো দিবেন, আমার বাচ্চাটা যেন শর্টফটটা একটু কমে। কয় কি আমি বাতি বন্ধ করে, তারপরেও কয় বাতি বন্ধ করে দিই আপনি ঘুমানান। আমার বাচ্চাটারে তো ঘুমায় নাইলাম, আমার বাচ্চা তো আমি জড়াই শুয়ে রইলাম। আমার বাচ্চাটাদের রাত্রের কী হলো আর বুঝলাম না, আমার শেষ ঘুমটা আমার কোলেই ঘুমাইলো। আমি আর বুঝতাম না, স্যাররা যদি একটু ভালো মতন দেখতো আমার বাচ্চাটাও তখনই বেঁচে যেত। আমার বাচ্চাটা তারাই মেরে ফেললো, তারাই আমার বাচ্চাটার আজকে এইভাবে করলো।